আমরা স্মরণ সভা শুরু করব। কমরেড মলয় চ্যাটার্জি এবং কমরেড সোমসুদ্র গুপ্তের প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে রাজ্যের প্রাক্তন সম্পাদক, সভাপতি, এডিটর যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আমি সামনে চেয়ারে আসার জন্য অনুরোধ করব। এখানে উপস্থিত হয়েছেন সোম শুভ্র গুপ্তের স্ত্রী, ওনাকে সামনে আসার জন্য অনুরোধ করব। প্রথমেই আমাদের কমরেড মলয় চ্যাটার্জি কমরেড সোম শুভ্র গুপ্তের প্রতিকৃতিতে মাল্যদান করবেন আমাদের সংগঠনের রাজ্যের সভাপতি কমরেড অয়নাংশু সরকার। এখন মাল্যদান করবেন আমাদের সকলের শ্রদ্ধেয় নেতা কমরেড বিমান বসু। কমরেড বিমান বসুকে মাল্যদান করার জন্য অনুরোধ করছি। কমরেড সোম শুভ্র গুপ্তের স্ত্রী নিবেদিতা গুপ্ত শ্রদ্ধা নিবেদন করবেন। দীনেশ মজুমদারের কন্যা পাঞ্চালী মজুমদার। সংগঠনের প্রাক্তন রাজ্য সভাপতি কমরেড আব্দুল হাই। সংগঠনের প্রাক্তন রাজ্য সভাপতি কমরেড প্রতিম ঘোষ। আর কে এসছে? যুবশক্তি পত্রিকার প্রাক্তন সম্পাদক কমরেড অর্ণব ভট্টাচার্য। রাজ্য আমাদের সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড সপ্তর্ষি দেব, শ্রীজীব গোস্বামী, জুলফা খাতুন, কমরেড জয়দীপ, রাজ্যের প্রাক্তন নেতৃত্ব প্রদীপ দাশগুপ্ত, কমরেড আরশাদ আলী, কমরেড তাপস চ্যাটার্জি, কমরেড দেবাশিস চ্যাটার্জি, কমরেড ধ্রুবজ্যোতি চক্রবর্তী, প্রাক্তন নেতৃত্ব মৃণাল দাস, আব্দুল রউফ, কমরেড সমীর মৈত্র, সুশঙ্কর মণ্ডল, কমরেড এনায়েত হোসেন খান,
রাজ্য দপ্তরের পক্ষে কমরেড নারায়ণ মণ্ডল, আমি এখন আমাদের এই স্মরণ সভায় মঞ্চে ডেকে নেব আমাদের শ্রদ্ধেয় নেতা কমরেড বিমান বসুকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। মঞ্চে ডেকে নেব আমাদের সংগঠনের প্রাক্তন সভাপতি কমরেড আব্দুল হাই, সংগঠনের প্রাক্তন সভাপতি কমরেড প্রতিম ঘোষ। আমরা ডেকে নেব আমাদের সংগঠনের যুবশক্তি পত্রিকার প্রাক্তন সম্পাদক কমরেড অর্ণব ভট্টাচার্য। আমরা মঞ্চে আসার জন্য অনুরোধ করব কমরেড দীনেশ মজুমদারের কন্যা পাঞ্চালী মজুমদার। আমরা মঞ্চে আসার জন্য বলবো সোম শুভ্র গুপ্তের স্ত্রী কমরেড নিবেদিতা গুপ্তকে। আমাদের এই স্মরণ সভায় এখন সভাপতিত্ব করবে আমাদের রাজ্যের সভাপতি কমরেড অয়নাংশু সরকার। আমাদের সংগঠনের যারা রাজ্যের সম্পাদক মণ্ডলীর সদস্য আছেন তাদেরকেও মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। কমরেড মলয় চ্যাটার্জি স্মরণে। কমরেড মলয় চ্যাটার্জি আমাদের সংগঠনের কলকাতা জেলার প্রতিষ্ঠাতা সম্পাদক এবং রাজ্য সংগঠনের প্রাক্তন নেতৃত্ব। গোটা দেশের যুব সমাজের কাছে দিনবদলের স্বপ্নের ফেরিওয়ালা হয়েই যুব সংগঠন গড়ে তোলার অন্যতম কারিগর হয়ে নেতৃত্ব দিয়েছিলেন মলয় চ্যাটার্জি। 60-এর দশকে যুব সমাজকে সাম্রাজ্যবাদ বিরোধী গণতান্ত্রিক অধিকারের সংগ্রামে সামিল করতে এবং শ্রমিক কৃষক মধ্যবিত্ত জনগণের ন্যায্য সংগ্রামে সহযোগীর ভূমিকা পালন করতে প্রয়োজন পড়ল সংগ্রামী চেতনায় পরিপূর্ণ এক নতুন যুব সংগঠনের। যুবরা শিক্ষা ও কাজের দাবিতে ঐক্যবদ্ধভাবে বিকল্প সংস্কৃতির প্রসারে সমাজ বদলের আলোকবর্তিকা হয়েই যুক্ত হবে দিন বদলের সংগ্রামে। মলয় চ্যাটার্জিরা এই স্বপ্নই ফেরি করেছিলেন, সমাজতন্ত্রের প্রসারে গড়ে তুলেছিলেন যুবদের সংগঠন। 1967 সালে 2রা ও 3রা অক্টোবর কলকাতা জেলা যুব সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বানে বিনানী ধর্মশালায় কলকাতা জেলার গণতান্ত্রিক যুব ফেডারেশন আত্মপ্রকাশ করল। কমরেড সমর মুখার্জির পরামর্শে সংগঠনের নামকরণ হলো গণতান্ত্রিক যুব ফেডারেশন। উপস্থিত ছিলেন 653 জন প্রতিনিধি ও 70 জন দর্শক। সম্মেলন উদ্বোধন করেন ছাত্র ও যুবনেতা কমরেড দীনেশ মজুমদার। নবগঠিত ডিওয়াইএফ কলকাতা জেলা সম্মেলনে সভাপতি নির্বাচিত হন কমরেড মনোজ প্রতিম গাঙ্গুলি ও সম্পাদক নির্বাচিত হন কমরেড মলয় চ্যাটার্জি। 3রা অক্টোবর বিকেল 5টায় সুবোধ মল্লিক স্কোয়ারে সম্মেলনকে কেন্দ্র করে প্রকাশ্য সমাবেশে বক্তব্য রাখেন নবনির্বাচিত সম্পাদক ও সভাপতি। 68 সালের 7 থেকে 9 জুন ডিওয়াইএফআইয়ের প্রথম রাজ্য সম্মেলন থেকে মলয় চ্যাটার্জি সংগঠনের যুগ্ম সম্পাদক নির্বাচিত হন। চাকরি জীবন শুরু ব্লাড ব্যাংকের কর্মী হিসেবে, পরে ইউনিয়ন ব্যাংকে কাজে যোগ দেন। কমরেড শম্ভু মিত্র, শান্তি বর্ধন, জিয়াউদ্দিন আহমেদ, শরীফুল হোসেন, নবকুমার সোম প্রমুখ ওই ব্যাংকেই সংগঠক ছিলেন। ব্যাংক কর্মচারী সংগঠনে ও বিবাদী বাগ চত্বরে ব্যাংক, বিমা, সওদাগরি, আধা সরকারি ও অধিগৃহীত সংস্থার শ্রমিক কর্মচারীদের মধ্যে বামপন্থী আন্দোলন বিকাশের ক্ষেত্রে তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ ও উল্লেখযোগ্য। তিনি ছিলেন সংগঠনে নিরলস নীরব সংগঠক। অনেক জনকল্যাণমূলক সংস্থার পাশাপাশি তিনি স্টুডেন্টস হেলথ হোম সহ জনস্বাস্থ্য আন্দোলনেও অবদান রেখেছেন। 60-70-এর উত্তাল সময়ে সংশোধনবাদ ও সংকীর্ণতাবাদের চক্রব্যূহের থেকে যুব সমাজকে সংগ্রামের পথে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। মতাদর্শে অবিচল থেকে জীবনের শেষ দিন অবধি ছিলেন বামপন্থী মতাদর্শের অবিচল সংগঠক। বয়সজনিত অসুস্থতা কাবু করেছিল ঠিকই, কিন্তু নিজের রাজনৈতিক অবস্থান থেকে কোনোদিনও পিছপা হননি। গত 16ই মার্চ 2025 কমরেড মলয় চ্যাটার্জির জীবনাবসান হয়। কমরেড মলয় চ্যাটার্জির মৃত্যু হলেও তার অমলিন স্মৃতি লড়াইয়ের দ্রোহকালে অগ্রণী ভূমিকা পালনে এই প্রজন্মের যুব আন্দোলনকে সমৃদ্ধ করবে। আমরা এগিয়ে নিয়ে যাব মলয় চ্যাটার্জিদের হস্তান্তর করা ব্যাটনকে। কমরেড মলয় চ্যাটার্জির প্রয়াণে আমরা শোকাহত। কমরেড মলয় চ্যাটার্জি লাল সেরাম, কমরেড মলয় চ্যাটার্জি অমর রহে। কমরেড মলয় চ্যাটার্জি স্মরণে কিছুক্ষণ উঠে দাঁড়িয়ে শ্রদ্ধা নিবেদন করব।
বসুন কমরেড। কমরেড সোম শুভ্র গুপ্ত স্মরণে। কমরেড সোম শুভ্র গুপ্ত আমাদের কাছে পরিচিত বিল্টুদা নামে, যার লেখনীতে সমৃদ্ধ হয়েছে যুব আন্দোলন। 1967 সালের 19শে ডিসেম্বর কলকাতার বালিগঞ্জ ফাঁড়ি অঞ্চলে জন্ম সোম শুভ্র গুপ্তের। বাবা প্রয়াত কমরেড শঙ্কর গুপ্ত, মা প্রয়াত কমরেড শ্যামলী গুপ্ত। ছোটবেলা থেকেই বামপন্থী পরিবেশে বড় হয়ে ওঠা, শৈশব কেটেছে শিলিগুড়ি শহরে। বেড়ে ওঠার দিনগুলোই জীবন সংগ্রামের পাঠ ছিল বিটুদার দৈনন্দিন জীবনের সঙ্গী। 70-এর দশকের অস্থির সময়ের আগুনঝরা বৈপ্লবিক কর্মকাণ্ডের অগ্রণী ভূমিকায় ছিল তার পরিবার। বারবার বাসা বদল থেকে অনিশ্চিত ভবিষ্যতের মধ্যেও ছিল হার না মানা লড়াইয়ের জেদ। বাবা শঙ্কর গুপ্ত অধ্যাপনার চাকরি ছেড়ে বামপন্থী রাজনীতির সর্বক্ষণের কর্মী হয়ে যান। মা শ্যামলী গুপ্ত অধ্যাপনার সাথে মহিলা আন্দোলনের নেতৃত্ব হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীকালে গোটা দেশের মহিলা আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন অকুতোভয় সংগ্রামের নেত্রী হয়েই। শিলিগুড়িতে প্রাথমিক শিক্ষা সম্পূর্ণ হতে না হতেই বাঁকুড়া জেলা স্কুলে ভর্তি হতে হয়েছিল বাসস্থান বদলের ফলে। দীর্ঘদিন এন্টালির পার্টি কমিউনে কাটানোর সুযোগ হয়েছিল কমরেড সোম শুভ্র গুপ্ত। সান্নিধ্য পেয়েছিলেন অগ্রণী বামপন্থী আন্দোলনের নেতৃত্বদের। 1977 সালে তার পরিবার পাকাপাকিভাবে বালিগঞ্জে বসবাস শুরু করলে তিনি বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুলে ভর্তি হন। সেখান থেকেই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক। বালিগঞ্জ অঞ্চলে বসবাসের সূত্রে উদ্বাস্তু আন্দোলনের সাথে তার ছিল নিবিড় যোগাযোগ। 1984 সালে স্কুলে পড়াকালীনই তিনি সরাসরি বামপন্থী রাজনীতির সংস্পর্শে আসেন। 1985 সালে উচ্চ মাধ্যমিক পাস করে স্কুলের গণ্ডি পেরিয়ে আশুতোষ কলেজে ইংরাজিতে অনার্স নিয়ে ভর্তি হন। কলেজে ভর্তির সাথে সাথেই স্টাডি অ্যান্ড স্ট্রাগলের স্লোগানকে বাস্তবায়িত করতেই ছাত্র আন্দোলনের সাথে যুক্ত হয়ে যান ওতপ্রোতভাবে। পরিবারের বামপন্থী ধারার ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যান নিরলসভাবে। কলেজ পেরিয়ে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পূর্ণ করেন। ছাত্র জীবনে এসএফআই এর সক্রিয় কর্মী হিসেবেই ছাত্র আন্দোলনে ভূমিকা পালন করেছেন। স্নাতকোত্তর সম্পূর্ণ করে সোম শুভ্র গুপ্ত গবেষণার সাথে যুক্ত হয়ে যান কলকাতা বিশ্ববিদ্যালয়েই। পড়াশোনার চর্চার সাথে সাথেই চলতে থাকে রাজনৈতিক কর্মকাণ্ড। ছাত্রাবস্থা সম্পূর্ণ হওয়ার পরেই কমরেড সোম শুভ্র গুপ্ত তার বাবার পদাঙ্ক অনুসরণ করে যুক্ত হন যুব আন্দোলনের সাথে। 1996 সালে কমরেড সোম শুভ্র গুপ্ত ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে 2000 থেকে 2007 সাল পর্যন্ত সংগঠনের মুখপত্র যুবশক্তি পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন সাফল্যের সাথে। সমাজের বিভিন্ন দিকে তার অবাধ বিচরণ, ভাবনা চিন্তার ব্যাপক বিস্তৃতি এই সময় যুবশক্তি পত্রিকাকেও ব্যাপক প্রসার ঘটায়। মতাদর্শগত অবস্থানে দৃঢ় থেকেই যুবশক্তিকে যুব মননের কাছে জনপ্রিয় করে তোলেন নির্ভীক প্রয়াসে। রাজনীতির সাথে সাথে সোম শুভ্র গুপ্ত একজন শিক্ষাবিদ হিসেবেও ছাপ রাখেন সমাজের প্রতিটা ধাপেই। 2000 সালে জয়পুরিয়া কলেজের অধ্যাপক হিসেবে অধ্যাপনার জগতে পা রাখা। পরবর্তীকালে সেই বছরেই রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের মাস কমিউনিকেশন অ্যান্ড ভিডিওগ্রাফি বিভাগে অধ্যাপক হিসেবে যোগদান। আমৃত্যু ছিলেন এই বিভাগের স্বনামধন্য অধ্যাপক। কমরেড সোম শুভ্র গুপ্তর সহধর্মিণী কমরেড নিবেদিতা গুপ্তর সাথে যৌথ জীবনের পথ চলা শুরু 1993 সালে। 99 সালে পুত্র সৌভিকের জন্ম তার ধীশক্তি, গভীর জ্ঞানের আধার হিসেবে উন্নীত করেছে তার পরিচয়কে। ছাত্রদের সাথে নিয়ে তার বানানো গবেষণামূলক তথ্যচিত্র সমাজের বিভিন্ন অংশের মানুষের কাছে অনেক অজানাকে জানার সুযোগ করে দিয়েছে। সংগ্রামের প্রতিচ্ছবি হয়ে গড়ে তোলা তার জীবন আমাদের এখনো প্রেরণা যোগায়। বামপন্থী পরিসরের ব্যাপ্তিকে আরো বিস্তৃত করতে মতাদর্শে অবিচল কমরেড সোম শুভ্র গুপ্তর জীবন আমাদের কাছে শিক্ষণীয়। গত 6 ফেব্রুয়ারি 2025 অত্যন্ত অসময়ে নিজ বাড়িতেই দীর্ঘ অসুস্থতার পর কমরেড সোম শুভ্র গুপ্তর জীবনাবসান হয়। বিল্টুদা নেই, কিন্তু থেকে গেছে তার কাজ, থেকে গেছে তার সৃষ্টি। এই অস্থির অসহিষ্ণু সময়ে সোম শুভ্র গুপ্তর না থাকা অবশ্যই বিরাট ক্ষতি আমাদের জন্য, কিন্তু বিল্টুদার সংগ্রামী ইতিহাস, তার শানিত কলমের ধার আমাদের আগামীর পথ চলায় হাতিয়ার হয়ে থাকবে। বিল্টুদার অসমাপ্ত কাজকে মতাদর্শে শান দিয়েই এগিয়ে নিয়ে যাওয়ার শপথ গ্রহণ করছে এই স্মরণসভা। আমরা সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানাচ্ছি কমরেড সোম শুভ্র গুপ্তর অমলন স্মৃতির প্রতি, সমবেদনা জানাচ্ছি তার পরিবারের সদস্যদের। অবিরাম যাত্রার চির সংঘর্ষেই আমরা মনে রাখবো বিল্টুদাকে। কমরেড সোম শুভ্র গুপ্ত লাল সেলাম, কমরেড সোম শুভ্র গুপ্ত অমর রয়। সকলে উঠে দাঁড়িয়ে কিছুক্ষণ নীরবতা পালন।
বসুন কমরেড। এখন এই স্মরণ সভায় বলবেন আমাদের সংগঠনের রাজ্যের সম্পাদক কমরেড ধ্রুবজ্যোতি সাহা। কমরেড, আমি আমাদের রাজ্যের সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড সপ্তর্ষি দেব, শ্রীজীব গোস্বামী, জয় জুলফা মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। কমরেড, আমরা আজকে কমরেড মলয় চ্যাটার্জি, কমরেড সোম শুভ্রগুপ্তের স্মরণ সভায় উপস্থিত হয়েছি। বাংলার মাটিতে আমাদের সংগঠন বিকাশের গতিপথের রূপরেখা রচনায় এই প্রয়াস অতীতের দিনে যুব আন্দোলনকে সংগঠকদের সাহায্য ছাড়া আমরা কখনোই বাস্তবতা হতে পারতাম না, যাদের মধ্যে অন্যতম হচ্ছে কমরেড মলয় চ্যাটার্জি এবং কমরেড সোম শুভ্রগুপ্ত, যে প্রাক্তনীরা আমাদেরকে এই ঝান্ডার দায়িত্ব দিয়ে গিয়েছেন। তাদের দেখানো পথেই আমরা রাজ্যের সংগঠন পথ চলতে চাইছি। প্রাক স্বাধীনতা যুগের সাম্রাজ্যবাদ বিরোধী প্রগতিশীল সমাজ পরিবর্তনকারী আন্দোলনে সংগ্রামের উত্তরাধিকার স্বাধীনতোত্তর ভারতবর্ষের বহন করে চলেছে আমাদের সংগঠন। আমাদের সংগঠনের প্রাক্তনীরা সাম্রাজ্যবাদ বিরোধী গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ প্রগতিশীল ও সমাজ পরিবর্তনকামী গণ আন্দোলনের অন্যতম অংশ হিসাবে কাজ করেছে এই রাজ্যে। আমরা চাইছি বর্তমান সময়ে যে আমাদের প্রাক্তনীরা যখন 60-এর দশক 70 দশকের সময় যে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, যে সংশোধনবাদের বিরুদ্ধে, সংকীর্ণতাবাদের বিরুদ্ধে সমাজতন্ত্রের লক্ষ্যে লড়াইকে মজবুত করার জন্য গোটা রাজ্যের মাটিতে যে প্রাক্তনীরা আমাদেরকে শিখিয়েছেন কিভাবে কাজ করতে হয়, বর্তমান সময়ে সেই লড়াইটাকে আমরা করতে চাইছি রাজ্যের মাটিতে। একটা সময় ছিল যে গোটা বাংলার মাটিতে একদিকে ছাত্র আন্দোলন, একদিকে যুব আন্দোলন। আমাদের মঞ্চে উপস্থিত আছেন সেই সময়ের নেতা, যাদের সময় মলয় চ্যাটার্জিদের সঙ্গে কাজ করেছেন কমরেড বিমান বসু, ওনাকে আমরা পেয়েছি আমাদের শ্রদ্ধেয় নেতা। ওনার কাছে শুনবো সেই সময়ের ইতিহাসের কথা কিছু আমরা। 1967 সালে 2 থেকে 3 অক্টোবর কলকাতার বিনানি হলে 653 জন প্রতিনিধি এবং 70 জন দর্শককে নিয়ে ডিওয়াইএফ এর প্রতিষ্ঠিত হলো, যার সম্পাদক নির্বাচিত হয়েছিলেন প্রথম কমরেড মলয় চ্যাটার্জি। সেই সম্মেলনের যে পরিচালন কমিটি ছিল, সেই কমিটির মধ্যে কমরেড বিমান বসু ছিলেন। প্রথম ডিওয়াইএফ এর কলকাতা জেলার সংগঠনের প্রতিষ্ঠাতা। সেই সম্মেলন উদ্বোধন করেছিলেন কমরেড দীনেশ মজুমদার। 3রা অক্টোবর মল্লিক স্কয়ারে সমাবেশ, যার প্রধান বক্তা ছিলেন কমরেড জ্যোতি বসু। ঠিক তার পরবর্তী সময়ে 1968 সালের 7 থেকে 9 জুন কলকাতার ত্যাগরাজ হলে ডিওয়াইএফ গণতান্ত্রিক যুব ফেডারেশন তৈরি হলো। রাজ্যের সভাপতি নির্বাচিত হলেন কমরেড দীনেশ মজুমদার, সম্পাদক নির্বাচিত হলেন কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য এবং যুগ্ম সম্পাদক হলেন কমরেড মলয় চ্যাটার্জি। আমাদের পথ চলা 1980 সালে ডিওয়াইএফআই তৈরি হলো। সেই সময়কালের যুবশক্তি পত্রিকা পরিচালনা করার ক্ষেত্রে সোম শুভ্রগুপ্তের যে ভূমিকা, এই ভূমিকা আমরা আজকের সময় অস্বীকার করতে পারি না। 96 সালের 10ম রাজ্য সম্মেলনে কমরেড সোম শুভ্রগুপ্ত রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য নির্বাচিত হলেন। 2000 থেকে 2007 যুবশক্তি পত্রিকার সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করলেন গোটা রাজ্যের। সংগঠনের মুখপত্র যুবশক্তি পত্রিকার 34তম প্রতিষ্ঠা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হলো মৌলালী যুব কেন্দ্রে। ধর্মনিরপেক্ষ ভারতবর্ষ, ধর্মীয় মৌলবাদের বিপদ, এই বিষয়ের উপরে আলোচনা সভা। সেই সময় যুবশক্তি পত্রিকার সাম্প্রদায়িকতা, মৌলবাদের বিরুদ্ধে একের পর এক লড়াই আন্দোলন এবং গোটা যুব সমাজকে সমৃদ্ধ করার কাজ করেছিলেন যুবশক্তি পত্রিকা।
তার সম্পাদক ছিলেন কমরেড সোম শুভ্রগুপ্ত। আমরা চেষ্টা করছি তাদের ধারাকে একটু একটু করে এগিয়ে নিয়ে যাবার। বর্তমান সময়ে রাজ্যের যে সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে এবং রাজ্যের মাটিতে তৃণমূল কংগ্রেস, দেশের মাটিতে বিজেপি, তাদের বিরুদ্ধে লড়াই করে একটু একটু করে টিকে থাকতে চাইছি, কিন্তু প্রতিদিন প্রজন্ম বদলে যাচ্ছে, সময় প্রবাহমান, সামগ্রিকতার মধ্য দিয়ে আমরা বিচার করার চেষ্টা করছি। এক প্রজন্ম থেকে আর এক প্রজন্মের মধ্যে উপাদানগুলি স্পষ্টভাবে থেকে যাচ্ছে। এই সমাজ বিজ্ঞানের ভাষায় এটাকে প্রজন্মের ব্যবধান বলছি। আর এই প্রজন্মের ব্যবধান বলতে গিয়ে আমরা গোটা রাজ্যের মাটিতে যখন কাজ করছি, আমরা প্রতিদিন লক্ষ্য করছি যে আজ থেকে 20 বছর, 25 বছর, 30 বছর আগে যে গ্রামের মাচা থেকে শুরু করে প্রতিটি জায়গায়, প্রতিটি প্রান্তরে বাংলার বেকার যুবকদেরকে পাওয়া যেত। শহরের ক্ষেত্রে প্রতিদিন কাজের অভাবে 8 ঘন্টার জায়গায় 12 ঘন্টা কাজ, 12 ঘন্টার জায়গায় 14 ঘন্টা কাজ। ছদ্মবেশী যুবক সকালবেলায় ওলা চালায়, বিকেল বেলায় উবের চালায়, আবার রাত্রেবেলায় ডেলিভারি বয়ের কাজ করতে হচ্ছে। শহরের ক্ষেত্রে প্রতিদিন সংকট, গ্রামের ক্ষেত্রে প্রতিদিন যে মাচাগুলোয় যুবকরা বসতো সেই মাচাতে আজকে বসছে না, মাচার তলে ঘাস বেরিয়ে যাচ্ছে। প্রজন্ম প্রতিদিন বদলাচ্ছে। একটা সময় গ্রাম বাংলায় বট গাছের ঝুড়ি ধরে ঝুলতে ঝুলতে কখনো কখনো ঝাঁপ দিত পুকুরে, নদীতে খেলতো। এখন বট গাছের ঝুড়ি ধরে ঝাঁপ দিচ্ছে না বাংলার যুব সমাজ, ট্রেনের গেটে ঝুলতে ঝুলতে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজের দাবিতে অন্য রাজ্যে কাজ করতে যেতে হচ্ছে। প্রজন্ম বদলাচ্ছে, আমাদের যুব সমাজের মধ্যে প্রতিদিন সংকট বদলাচ্ছে। তাই আমরা প্রাক্তনীদের কাছে শিখব, প্রাক্তনীদের দেখানো পথেই এই রাজ্যের যুব আন্দোলনকে নিয়ে যাবার চেষ্টা করব। এবং ওনারা, আমাদের প্রাক্তনীরা, যে ডিওয়াইএফআই এর সাদা ঝান্ডা আমাদের কাঁধে তুলে দিয়েছেন, প্রতিদিন রাস্তা হাঁটছি, প্রতিদিন রক্ত ঝরা পথেই আমরা কাঁধটাকে শক্ত করার চেষ্টা করছি। আমরা সকলের কাছে আহ্বান জানাবো, আমাদেরকে সাহায্য করুন। আমরা এগোতে চাইছি এবং পশ্চিম বাংলার মাটিতে, গোটা পশ্চিম বাংলায় আমাদের প্রাক্তনীরা যে সমাজতন্ত্রের বিরুদ্ধে, সমাজতন্ত্রের পক্ষে, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যে পথ আমাদেরকে দেখিয়েছে, আমরা চাইছি সেই পথে আগামী দিনে আমরা চলতে। সকলকে অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন কমরেড সোম শুভ্রগুপ্ত, ঠিক যে সময়ে যুবশক্তি পত্রিকার সম্পাদক ছিলেন সেই সময়ের সভাপতি। এখন বলবেন আমাদের সংগঠনের প্রাক্তন রাজ্য সভাপতি কমরেড আব্দুল হাই, তাকে বলার জন্য অনুরোধ করছে। বন্ধু সভাপতি, আজকে স্মরণ সভায় উপস্থিত আমাদের রাজ্যের, আমাদের দেশের ছাত্র যুব আন্দোলনের নেতা এবং গণতান্ত্রিক আন্দোলনের নেতা, আমাদের সকলের শ্রদ্ধেয় কমরেড বিমানদা। স্মরণ সভায় উপস্থিত আছেন আমার বন্ধু, আমার সহকর্মী কমরেড বিল্টু, তার স্ত্রী, আমাদের সংগঠনের প্রতিষ্ঠাতা নেতা দীনেশদার মেয়ে পাঞ্চালী, বর্তমান এবং প্রাক্তন ছাত্র যুব আন্দোলন নেতৃত্বগণ, কমরেডগণ, বন্ধুগণ, আমি সকলকেই আপনাদের অভিনন্দন জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি। আসলে আজকে এই সবাই বলতে হবে এরকম কোনো প্রস্তুতি আমার ছিল না, ওরা ডেকে দিয়েছে তাই দুটো একটি কথা বলতে হয়। এদেশের মাটিতে দাঁড়িয়ে ছাত্র যুবদের সংগঠিত করার প্রশ্নে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, সাম্প্রদায়িকতা মৌলবাদের বিরুদ্ধে এবং সামন্ততন্ত্রের বিরুদ্ধে লড়াইয়ে যুব সমাজকে সংগঠিত করার জন্যই আমাদের এই রাজ্যে তৈরি হয়েছিল ডিওয়াইএফ। আর সেই ডিওয়াইএফআই এর কলকাতার প্রথম সম্পাদক হচ্ছিলেন কমরেড মলয়দা। আবার মলয়দার সাথে আমাদের জেলার একটা গভীর সম্পর্ক ছিল, ফলে সেই মলয়দার প্রয়াণ হয়েছেন। আমাদের রাজ্যের, আমাদের দেশের যুব আন্দোলনকে সংগঠিত করার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, সমাজের বিকাশের জন্য নানান সামাজিক কাজের সাথে যুক্ত ছিলেন। এবং আমি যখন যুব ফেডারেশন করার জন্য কলকাতায় আসি তখন মলয়দার সাথে আমার পরিচয় হয়, তারপর ঘনিষ্ঠতাও হয়।
এবং আমি যখন এই যুব সংগঠনের রাজ্যের একজন সংগঠক হিসেবে কাজ করতে আসি, বিল্টু যখন তন্ময়দা এবং তাপস সিনহা এরা দুজন সম্পাদক সভাপতি হন, তখন বিল্টু আমাদের পত্রিকার সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। আমিও সেই সময় সম্পাদক মণ্ডলীর সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলাম। একটা কথা না বললেই না, আসলে বিল্টু যখন অফিসে থাকতেন খুব গম্ভীর হয়ে বসে থাকতেন। আমরা যারা জেলার থেকে আসতাম একটু ওর থেকে অন্যদিকে আমরা সরে পালাতাম। ওর গম্ভীর্য একটা চেহারা দেখে কেমন একটু ভয় ভয় লাগতো। এই কথা যখন একদিন তন্ময়দাকে বললাম, তন্ময়দা তখন বিল্টুকে নিয়ে আমাদের ওই অফিসের পাশে যে ছোট্ট ঘরটায়, সেই ঘরটাই আমাদের সাথে আলাপচারিতা শুরু করলেন। এবং সেই আলাপচারিতা শুরু করতে করতে বিল্টুর সাথে আমার একটা গভীর সম্পর্ক গড়ে উঠল। তারপর যুব সংগঠনের দায়িত্ব নিয়ে কাজ করা, বিল্টু আমাদের এডিটর হওয়া, তার যে যুব শক্তির মধ্যে লেখা বা আমাদের বিভিন্ন আলোচনা সভায় বা রাজ্য কমিটির সভায় আমাদের সংগঠনকে আরো বৃহত্তর যুব সমাজকে সংগঠিত করার প্রশ্নে, বা সেই সময় হচ্ছে যে আমাদের উত্তরবঙ্গে কেএলও কেপিপির যে সন্ত্রাস, তার বিরুদ্ধে লেখা এবং তার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করার প্রশ্নে তার যে ভূমিকা, সেই সময় যুব আন্দোলনকে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় উপস্থিত করেছিল। এবং এই যুব শক্তি পত্রিকার মধ্য দিয়ে যুব সমাজের কাছে, সাধারণ মানুষের কাছে সমাজ চেতনার কথা, জীবনের পরিবর্তনের কথা, সমাজ পরিবর্তনের কথা এবং আমাদের দেশের সাম্রাজ্যবাদ, আমাদের দেশের অভ্যন্তরে সাম্প্রদায়িকতার তার যে বিপদ, সেই বিপদ এবং বিচ্ছিন্নতাবাদের বিপদ সম্পর্কে তার হচ্ছে যে আন্দোলন সংগ্রাম, তার ক্ষুরদার লেখা, তার মধ্য দিয়ে যুব সংগঠনকে পরিপুষ্ট করেছিল। এবং একটা সময় বিল্টুরই প্রধানত বলতে পারা যায়, গোটা সংগঠনের মধ্যে বিল্টু তার প্রধানতম কাণ্ডারি ছিলেন। যে আমরা যে সময় যুব আন্দোলন করছিলাম আজকের মতো না, সে সময় আমাদের মাথার উপর একটা ছাতা ছিল, সেই ছাতার তলায় আমরা সংগঠনের কাজকর্ম করেছি। কিন্তু আজকে যখন একটা ভয়ঙ্কর আক্রমণের সামনে আজকের যুব সংগঠনকে প্রতিদিন কাজ করতে হচ্ছে, আমাদের থেকে একটু তখন একটু আমরা আলাদা ধরনের ছিলাম, একটা মাথার উপর ছাতা ছিল। এবং এই লড়াই আন্দোলন সংগ্রাম করতে করতে একদিন হঠাৎ বলতে বলতে এই আলোচনা হলো যে যুব শক্তিকে আমরা এক লক্ষ্যে পৌঁছাবো। এবং আমাদের অসংখ্য কমরেডের, পশ্চিমবাংলার অসংখ্য যুব কমরেডদের সাহায্যে সংগঠনের মধ্য দিয়ে 1 লক্ষ যুব শক্তির গ্রাহক হয়েছিল। সেদিন দেখেছিলাম যে বিল্টুর সামনে যে গাম্ভীর্য মুখ আর তার ভেতরটা কত শিশুসুলভ। যেদিন 1 লক্ষ হলো, সেদিন প্রথম আমি তখন এসে পৌঁছানি, ফোন করে বলল, হাই, আমরা যুব শক্তিতে 1 লক্ষে পৌঁছেছি। ফলে তার যে একটা সংগঠন এবং একটা পত্রিকা, তার মধ্যে যে তার একটা আত্মিক যোগ, সেদিনকে লক্ষ্য করেছিলাম। আমি আমার কথা শেষ করতে চাই যে আমি যখন কলকাতায় এসেছি, বিল্টুর সাথে আস্তে আস্তে বন্ধুত্ব হতে হতে এমন একটা জায়গায় পৌঁছেছি, আসলে আমরা যারা জেলার থেকে আসতাম এবং মাঝে মধ্যে কলকাতায় থাকতে হতো, বিল্টু কখন যে আমার অভিভাবক হয়ে গেছিল সেটা আমি বুঝে উঠতে পারিনি। বিল্টুকে হারানোর যে যন্ত্রণা, এক বুক যন্ত্রণা নিয়ে প্রতিদিন চলি, প্রতিদিন স্মরণ হয় যে এই সময় যুব আন্দোলন করতে গিয়ে বিল্টুর যে সাহচর্য, যে বন্ধুত্ব, যে পরামর্শ, সংগঠনে কাজ করার যে পেয়েছি, তা আমার জীবনে গড়ে তোলার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ফলে আমি আরেকবার বিল্টুকে শ্রদ্ধা জানিয়ে এবং বিল্টুর পরিবারের প্রতি আমার সমবেদনা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। কমরেড মলয় চ্যাটার্জি অমর রহে, কমরেড সোমশুভ্র গুপ্ত অমর রহে, কমরেড মলয় চ্যাটার্জি লাল সেলাম, কমরেড সোমশুভ্র গুপ্ত লাল সেলাম। এখন এই স্মরণ সভায় বলবেন সোমশুভ্র গুপ্তের স্ত্রী নিবেদিতা গুপ্ত, তাকে বলার জন্য অনুরোধ করছি। শ্রদ্ধেয় সভাপতি এবং আগত সবাইকে আমার নমস্কার। এ ধরনের সভায় বলার আমার কোনো অভিজ্ঞতা নেই, তাই আমি এটুকু বলবো, বিল্টু চলে যাওয়ার পর নানাজন যেভাবে তাকে স্মরণ করেছে, তার মাধ্যমে আমি একটা অন্য দিকও তার চিনেছি বা জেনেছি। যেটা হাইদা এক্ষুনি বললেন, বিল্টু এসএফআই তে যোগ দিয়েছিল বোধহয় বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুলে,
কিন্তু বেশি দিন এসএফআই এর সাথে ছিল হয়তো কলকাতা বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন, তারপর যুব আন্দোলনের সাথে যুক্ত হয় এবং ডিওয়াইএফআই ছিল ওর প্রাণ। যুবশক্তিকে এগিয়ে নিয়ে যাওয়া এবং তার জন্য লেখা জোগাড় করা, এবং আমি যদি খুব ভুল না বলি বেশ কয়েকটা বিশেষ সংখ্যা যুবশক্তির বেরিয়েছিল। হায়দা এক্ষুনি বললেন যে 1 লক্ষ গ্রাহক যুবশক্তির হয়েছিল। এটা যারা যুবশক্তি ছাপাতো আমাকে আমার ভুলটাও শুধরে দিয়েছিল, বলে আমরা 1,70,000 ছাপিয়েছিলাম, সেটাই ছিল একটা রেকর্ড। এখন এই সময় আমি এইটুকুই বলবো, খুব কঠিন সময়ের মধ্যে আমরা যাচ্ছি। হ্যাঁ, আমরা খুব অসময়ে হারিয়েছি, তবে আমরা আমাদের পরিবার পাশে থাকবো। খালি যুব ফেডারেশন নয়, আমাদের অঞ্চলে যেটুকু আমাদের পক্ষে করা সম্ভব আমরা আছি এবং থাকবো। নমস্কার। এখন এই স্মরণ সভায় বলবেন আমাদের যুবশক্তি পত্রিকার প্রাক্তন সম্পাদক কমরেড অর্ণব ভট্টাচার্য। কমরেড সভাপতি, মঞ্চে উপবিষ্ট আমাদের রাজ্য তথা দেশের গণ আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা, আমাদের সকলের শ্রদ্ধেয় কমরেড বিমান বসু, উপস্থিত আছেন বিল্টু দাস স্ত্রী নিবেদিতা দি, উপস্থিত আছেন কমরেড দীনেশ মজুমদারের কন্যা পাঞ্চালি দি, হায়দা উপস্থিত আছেন। আমি যখন ডিওয়াইএফআই করি তখন হায়দা আমাদের রাজ্যের সভাপতি। তাছাড়া যারা কমরেডরা এসেছেন, আমার অনেক প্রবীণ অগ্রজ কমরেডরা উপস্থিত আছেন, সকলকেই আমি অভিনন্দন জানিয়ে দু একটি কথা বলবো। বিল্টুদার স্মরণ সভা এইভাবে এরকম সময়ে অসময়ে বলতে হবে, এটা একেবারেই প্রত্যাশিত নয় আর কি। কমরেড মলয় চ্যাটার্জি আমাদের সকলেরই খুবই শ্রদ্ধাভাজন ছিলেন এবং আমরা যখন যুব আন্দোলন শুরু করেছি আমরা জানতাম যে আমাদের অভিভাবক হিসেবে যারা আছেন কমরেড মলয় চ্যাটার্জি তাদের মধ্যে অন্যতম। বিশেষ করে যখন আমাদের রাজ্য কমিটির পক্ষ থেকে একটা সিদ্ধান্ত হয়েছিল যে আমরা ডিওয়াইএফ এর যে লড়াই সংগ্রাম তার একটা রূপরেখা আমরা তৈরি করব এবং প্রধান ভার আমাকে দেওয়া হয়েছিল, তখন অনেক নেতৃত্বের সাথেই আলাপচারিতা করতে হয় এবং তখনই মলয়দার সাথে আমাদের খানিকটা যোগ সূত্র আরো নিবিড় হয়েছিল এবং তখন বুঝেছিলাম মলয়দার সঙ্গে আলাপচারিতার মাধ্যমে যে কি কঠিন পরিস্থিতির মাধ্যমে সেই সময়টায় দাঁড়িয়ে কত কঠিন পরিস্থিতির মোকাবিলা করে তারা ডিওয়াইএফকে তৈরি করেছিলেন 60-এর দশকের শেষটায়। তখন পশ্চিমবাংলার যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতির মধ্যে যুবদের সংগঠিত করে তোলা এবং প্রথমে কলকাতা জেলা এবং তারপরে সারা রাজ্যে যুব আন্দোলনের ভিত প্রস্তুত করা, প্রথম বেকারি বিরোধী দিবস 1973 সালে সংগঠিত করা, এরকম অনেক লড়াই আন্দোলনের ইতিহাস তিনি আমাদের জানিয়েছেন। এবং আমরা যারা কলকাতায় ছাত্র যুব আন্দোলন গণ আন্দোলনের সাথে যুক্ত, আমরা জানি যে বিবাদীবাগ পাড়ায় ব্যাংক কর্মচারী আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে কমরেড মলয় চ্যাটার্জির একটা অসামান্য অবদান ছিল। আমরা ওনার যেটুকু সান্নিধ্য পেয়েছিলাম সেটুকু সান্নিধ্যের স্মৃতি আমাদের কাছে চিরকাল অমলিন হয়ে থাকবে। বিল্টুদার ক্ষেত্রে আমার বলায় একটু অসুবিধাই খানিকটা হয়ে যায়, কারণ এই যে হায়দা বললেন না যে বিল্টুদার মধ্যে একটা আপাত গাম্ভীর্য ছিল, কাঠিন্য ছিল, তো আমি বোধহয় সেই রকম কয়েকজনের মধ্যে একজন, মনাদা বসে আছেন, যে বিল্টুদার শুধু মানে স্নেহের ভাগিদার হয়েছি তাই না, বিল্টুদার মধ্যে যে কি ধরনের একটা সেন্স অফ হিউমার ছিল, বিল্টুদা যে কতটা রসিক মানুষ ছিলেন সেটা বোধহয় আমাদের মতো কয়েকজনই খালি জানতে পেরেছিল। এবং আমার সাথে বিল্টুদার আলাপ ছাত্র জীবনে হয়েছে, কারণ যখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলন করতাম তখন কমরেড শ্যামলী গুপ্ত আমাদের অন্যতম অভিভাবক ছিলেন, ফলে শ্যামলীদির বাড়িতে যাওয়ার সূত্রে বিল্টুদাকে তখন চিনতাম, কিন্তু আলাপটা বা ওর সাথে রাজনৈতিকভাবে যুক্ত হওয়াটাও ছিল খুব নাটকীয়।
তখন কমরেড দেবাশিস চ্যাটার্জি, মনাদা হচ্ছে আমাদের দক্ষিণ পূর্ব জোনের সম্পাদক, আমি কসবা উত্তরের প্রতিনিধি হিসেবে জোনাল সম্মেলনে বক্তৃতা দিতে উঠেছি। বক্তৃতাটা দেওয়া শেষ করেছি, পেছনে তখন জেলা রাজ্যের নেতৃত্ব হিসেবে বিল্টুদা বসে আছেন, যথারীতি বিল্টুদা গম্ভীর মুখে আছেন। বক্তৃতা শেষ হওয়ার পরেই আমাকে ডাকলেন, ডেকে বললেন যে তুই কালকে বিকেল থেকে দীনেশ মজুমদার ভবনে চলে আসবি। আমি জানি না আমার কাজ কি, কিন্তু বিল্টুদার বলার মধ্যে যে একটা দৃঢ় নির্দেশ ছিল, আমি বুঝলাম যে আমাকে যেতে হবে। ফলে আমি কলেজ থেকে ফিরে সরাসরি দীনেশ মজুমদার ভবনে গেলাম এবং যাওয়া মাত্রই বিল্টুদা আমাকে নিয়ে বসে যুবশক্তি পত্রিকায় আমাকে কাজ করতে হবে অ্যাসাইনমেন্ট দিলেন এবং সেই থেকে একটা যাত্রা শুরু হলো। এবং তারপর বিল্টুদার সাথে শুধু সাংগঠনিক ভাবে নয়, একটা আত্মিক সম্পর্ক হয়ে গিয়েছিল, যেহেতু আমরা জোনাল অঞ্চল আমাদের একই। বিল্টুদা এখানে থাকেন, আমি কসবার বাসিন্দা, বন্ডেল গেটের ওপারে। ফলে বিল্টুদার সাথে আমার একটা অন্যরকম ব্যক্তিগত নিবিড় সম্পর্ক ছিল। এবং যুবশক্তি পত্রিকা, যে কথা নিবেদিতা দিয়েও বলেছেন, হাইদা বলেছেন, যুবশক্তি পত্রিকাকে ঘিরে বিল্টুদার একটা অন্যরকম আবেগ ছিল। এবং আমাদের মধ্যেও যে পত্রিকাকে ঘিরে আবেগ সঞ্চারিত হয়েছিল, তার জন্য কিন্তু প্রধান যদি কৃতিত্ব কারো থেকে থাকে, সেটা কমরেড সোম সুব্রগুপ্ত। তিনি শিখিয়েছিলেন যে কি করে পত্রিকার কাজ করতে হয়, কারণ নিজে মাস কমিউনিকেশন ডিপার্টমেন্টের প্রফেসর ছিলেন, জানতেন যে এই ধরনের মিডিয়াতে কাজটা কি করে করতে হয়, কি করে লিখতে হয়, সমস্ত রকমের কাজ। এবং পত্রিকার কাজে যে কোনো কিছুই তুচ্ছ নয়, নিজের মৌলিক প্রবন্ধ লেখা থেকে শুরু করে নেতৃত্বের বক্তব্যের অনুলিখন করা ক্যাসেট শুনে শুনে, এই প্রতিটা কাজই যে গুরুত্বপূর্ণ, এই ব্যাপারটাই বিল্টুদার কাছ থেকে আমরা শিখেছি। 1 লক্ষের ওপর তখন যুবশক্তি, এবং যুবশক্তি পত্রিকার মানকে কি করে উন্নত করা যায় সেই ব্যাপারে বিল্টুদার নজর ছিল প্রচন্ড। এডিটিং এর কাজ করা ভালো করে, এবং প্রেসের যারা কর্মচারী তাদের সাথেও কিন্তু বিল্টুদার খুব হাসি ঠাট্টার সম্পর্ক ছিল। যারা বিল্টুদাকে দেখে একটু দূরে সরে যেতেন, তারা যদি ঘটনাচক্রে আমাদের ওই শারদ সংখ্যা বেরোনোর সময় আমরা তখন গুন্ডাদার সাথে প্রেসে গিয়ে কিরকম করে হাসি ঠাট্টা করতাম, সেই সময় যদি তারা আমাদেরকে দেখতে পেতেন, বুঝতে পারতেন যে এই মানুষটার কাঠিন্য হচ্ছে আপাত, আসলে তার মধ্যে একটা সরস ব্যক্তিত্ব আছে, যে হাসতে জানে, যে মজা করতে জানে, ব্যঙ্গ করতে জানে, রসিকতা করতে জানে। বিল্টুদার এই দিকটা আমাদের কাছে ভীষণভাবে ছিল। আমরা অনেক দিক দিয়ে বিল্টুদার কাছে শিখেছি। একটা কথা বলবোই যে কমরেড জ্যোতি বসু আমাদের সকলের কাছেই শুধু আদর্শ ব্যক্তিত্ব না, খানিকটা একটু দূরবর্তী মানুষও ছিলেন বটে, যে তাকে যে ধরা যায়, ছোঁয়া যায়, কাছাকাছি যাওয়া যায়, এটা বুঝেছি বিল্টুদার সুবাদে। কমরেড জ্যোতি বসুর লেখা আমাদের পত্রিকায় বেরোতো। সাধারণভাবে ওর ক্ষেত্রে বিষয়টা ছিল এরকম, আমরা ইন্টারভিউ নেওয়ার পর ওই ইন্টারভিউটাকেই আমরা একটা প্রবন্ধ আকারে করে তারপরে ওনাকে দেখাতাম। তো মনে আছে যেদিন প্রথম জ্যোতিবাবুর কাছে যাই, জ্যোতিবাবু বিল্টুদাকে স্নেহ করতেন খুব, এবং যাওয়া মাত্রই উনি কিন্তু প্রথমেই বাড়ির খবর নিলেন, মা কেমন আছে, তোর বাড়ির খবর কি। এবং জ্যোতিবাবু যে মানুষ হিসেবে কিরকম, সাধারণ লুঙ্গি পরে, চেক একটা জামা পরে তিনি আমাদের সঙ্গে কথা বলছেন, এবং তাকেও আমরা চিনেছি অন্য রকম ভাবে বিল্টুদার সুবাদেই। ফলে বিল্টুদা আমাদের কাছে আমাদের জীবনের অনেকটা জুড়ে রয়ে গেছেন, কিন্তু এত তাড়াতাড়ি বিল্টুদা চলে যাবে এইটা ভাবা আমাদের পক্ষে সত্যি খুব কষ্টকর। আমি আর বেশি কিছু বলতে পারবো না, বলতে চাইও না। কমরেড সোম সুব্রগুপ্ত লাল সেলাম, কমরেড মলয় চ্যাটার্জি লাল সেলাম, কমরেড সোম সুব্রগুপ্ত অমর রাহে, কমরেড মলয় চ্যাটার্জি অমর রাহে। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের দেশের ছাত্র আন্দোলনের প্রাক্তন নেতৃত্ব, আমাদের গণ আন্দোলনের শীর্ষ নেতা কমরেড বিমান বসু। কমরেড বিমান বসুকে আজকের এই স্মরণ সভায় বলার জন্য অনুরোধ করছি।
মঞ্চে উপস্থিত সভাপতি সহ যুব নেতৃত্ব এবং কমরেড দীনেশ মজুমদারের কন্যা এবং বিল্টুর স্ত্রী, আর আপনারা যারা কমরেড মলয় চ্যাটার্জির এবং কমরেড সোমসুম্র গুপ্তের বিল্টুর স্মরণ সভায় উপস্থিত হয়েছেন, সবাইকে অভিনন্দন জানিয়েই আমি দু চারটে কথা এখানে উল্লেখ করতে চাই। সম্ভবত যে কথাগুলো বলতে চাই তা আপনাদের সকলের ভালো নাও লাগতে পারে। এটা ঠিক যে সময়তে যুব সংগঠন গড়ে উঠেছিল সেই সময়টা আমরা এখন আর ফেরত পাবো না, এবং যে সময়তে মলয় চ্যাটার্জি যুব আন্দোলনে যুক্ত হয়েছিল বা বিল্টু যুব আন্দোলনে যুক্ত হয়েছিল সেই সময়টাও আমরা আর ফেরত পাবো না। তবে এ কথা ঠিক, যুব সংগঠন যখন গড়ে ওঠে 1967 সালে, যখন বিনানি হলেতেই ওই যেটা লেখা আছে সম্মেলন হয়েছিল, সেখানেই প্রস্তুতি কমিটির সভা হয়েছিল। সেই প্রস্তুতি কমিটির সভায় মানে প্রথম কলকাতার প্রস্তুতি কমিটি, তারপর রাজ্যের প্রস্তুতি কমিটি, সে সভায় যে যুবরা উপস্থিত ছিল তা কিন্তু আজকের যে উপস্থিতি তার থেকে সংখ্যায় অনেক অনেক বেশি। আমি আগেই বলেছি সময়টা একরকম নয়, এটা সময়ের জন্যই হয়। তখন সংগঠন গড়ে ওঠেনি, গড়ে তোলার জন্য প্রস্তুতি কমিটি, তাতে কিন্তু ঘরটা একদম গমগম করেছে, বসার জায়গা নেই এমন হয়েছে। এটা বর্তমানে যারা যুব আন্দোলন করেন তাদের জ্ঞাতার্থে বিষয়টা উল্লেখ করলাম, কারণ আমার চোখে ভাসছিল সেই ছবিটা, আমি নিজে ছিলাম। দ্বিতীয়ত হচ্ছে যে তখন একদিকে দুঃসময় ছিল, বামপন্থী আন্দোলন নতুন ভাবে গড়ে উঠছে এবং একটা অনুকূল পরিবেশ, বিশ্বব্যাপী বিচার করলে অনুকূল পরিবেশ ছিল। তখন বিশ্বব্যাপী দক্ষিণপন্থী রাজনীতির দাপাদাপি ছিল না, কারণ তখন সমাজতান্ত্রিক শিবির ছিল এবং সমাজতান্ত্রিক শিবিরের একের পর এক সাফল্য তখন কিন্তু মানুষকে আকৃষ্ট করতে সাহায্য করেছে, বিশেষ করে ছাত্র যুবদের আকৃষ্ট করতে সাহায্য করেছে। এই ধরুন, এই যে শুক্লা নামতে শুরু করেছে মহাকাশ থেকে, আগামীকাল বিকেলে ক্যালিফোর্নিয়ার প্রশান্ত মহাসাগরে তার অবতরণটা শেষ হবে। এই মহাকাশ বিজ্ঞানে সেই 1957 সালে প্রথম সোভিয়েত ইউনিয়ন তারা একটা লাইকা, একটা কুকুর, ওটা বোধহয় যা একটা বিশেষ ধরনের কুকুরই, তাকে সহ পাঠিয়েছিল ওপরে, প্রথম, সারা বিশ্বে প্রথম। ফলে এটা নিয়ে খুব চর্চা হতো আর অনুসন্ধিৎসু মন নিয়ে ছাত্র যুবরা বিষয়টা ভাবত। অন্যদিক থেকে আমাদের রাজ্যে 67 রাজনৈতিক দিক থেকে একটু
প্রতিকূল পরিবেশ ছিল। তখন কে কোথায় কখন ছুরিকাঘাতে খুন হয়ে যাচ্ছে এটা হিসেব করা যেত না। বারে বারে দেখেছি। কারণ রাজনীতির দিক থেকেও 1964 সালের পর বলা যায় 1962 সালে চীন ভারত সীমান্ত সংঘর্ষ, 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধ, এগুলো খানিকটা প্রতিকূল পরিবেশ তৈরি করতে সাহায্য করেছে। আবার অনুসন্ধিৎসু মন নিয়ে যারা বিচারটা করে তাদের জানবার আকাঙ্ক্ষা বহু গুণ বাড়িয়ে দিয়েছে। একটা হিসেব করলে দেখা যায় সেটাও একদিক থেকে অনুকূল, আবার আরেক দিক থেকে প্রতিকূল, এ দুটোই অবস্থান ছিল। সেই অবস্থান চলাকালীন সময়েতেই জন্ম হয় ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন। আর আজকে স্মরণসভা হচ্ছে কমরেড মলয় চট্টোপাধ্যায় স্মরণে, কমরেড সোমশুভ্রগুপ্তর স্মরণে। যখন যুব সংগঠন গড়ে ওঠে সোমশুভ্রগুপ্ত জন্মগ্রহণ করেনি। 2রা এবং 3রা অক্টোবর গড়ে ওঠে, আর বিল্টুর জন্ম হয়েছিল সে বছরই ডিসেম্বর মাসে, তাই তো? সে বছরই ডিসেম্বর মাসে, ফলে তার জন্ম হয়নি। কিন্তু তার পিতা শঙ্করগুপ্ত যুব আন্দোলনে যুক্ত ছিলেন। তবে তার একটু অসুবিধা হতো, যুব আন্দোলনে ছিলেন মানে তখন নর্থ বেঙ্গল বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক থাকাকালীন সময়তে তার কাজে অসুবিধা হতো। পরবর্তীকালে সে চলে আসে, সেটা 80-র দশকে শুরুতে। 80-র দশকে শুরুতে বলার থেকে ভালো বলা 80 সালে। হ্যাঁ, না 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 না, তখন পিডির কাজ করতো ওখানে থেকে, চুয়াত্তরে এখানে আসেনি, চাকরি ছেড়ে চলে আসেনি, চাকরি ছেড়ে এসেছে 80 সালে। কথাটা হচ্ছিল 78 থেকে, 78 সাল থেকে কথা হতে হতে 2 বছর লেগেছে। তখন ও বলল এখন ছেড়ে দিয়ে চলে আসবো। এটা অনেকদিন চাকরি করতে পারতো। আর তার আগে পিডির কাজের সঙ্গে যুক্ত ছিল, সাপ্তাহিক পত্রিকা পিডিতে। তার জন্য রোজ এখানে আসতে হতো না, শিলিগুড়িতে থেকেই করতে পারতো, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। আমি যে কথার জন্য বলছি সেটা হচ্ছে জন্মলগ্নে যুব সংগঠনের ক্ষেত্রেও শঙ্করগুপ্ত যুক্ত ছিল। আর যুব সংগঠনের জন্মের অনেক পরে বিল্টুর জন্ম হয়। এটা নিয়ে তো কিছু করা যাবে না। এখন যুব সংগঠন গড়ে ওঠার সময়তে একটা সভাতে, ওই বিনানি হল, তখন বারবার আমরা বিনানি হল ভাড়া নিতাম, ওই বিনানি হলে সেখানে মানে আমরা আক্রান্ত হয়েছিলাম। মানে কি করে অলোকদার মাথার ঘেঁষে চলে গেল একটা আদলা ইট, সেটা বোঝা খুব মুশকিল। তার মাথায় চুল কম ছিল অলোকদার, কিন্তু মাথায় লাগলে তো হয়ে যেত স্পট ডেট, কিন্তু বেরিয়ে গেল। অনেকে আহত হয়েছিল, হাসপাতালে পাঠাতে হয়েছে, চিকিৎসা করতে হয়েছে। নকশাল উপদ্রব শুরু হয়েছিল, অর্থাৎ বামপন্থী সংকীর্ণতাবাদী রাজনীতির উদ্ভব হয়েছিল। এটা কিন্তু যুব সংগঠন গড়ে ওঠার সময় থেকেই এই সমস্যাটা তখন ছিল। সেই দিক থেকে বিচার করলে তখন অনুকূল পরিবেশ থাকলেও দুঃসময়ও ছিল। আর এখন দক্ষিণপন্থী রাজনীতির দাপাদাপি, সারা বিশ্বেই দক্ষিণপন্থী রাজনীতির দাপাদাপি, আমাদের দেশেও
দক্ষিণপন্থী রাজনীতির দাপাদাপি, এই ধরনের অবস্থান, রাজনৈতিক বিন্যাসের এই অবস্থানে দাঁড়িয়ে যুব সংগঠনের গুরুত্ব অপরিসীম। কারণ যুব সংগঠন যদি, যুবরা যদি এ ব্যাপারে না চিন্তা ভাবনা করে তাহলে সমস্যা দেখা দেবে। আমাকে কমরেড মাসুদুলের একটা কথা, স্বর্ণাপন কথা এখানে উল্লেখ করতেই হবে। ছাত্র আন্দোলনের বিকাশ চীন দেশে হয়েছিল 1919 সালে। সংগঠিত ছাত্র আন্দোলনের বিকাশের একটা পর্ব 1919 সালে 4th মে, এটাকে বলা হতো চীনের ইতিহাসে মে 4 মুভমেন্ট। তার 20 বছর পরে, তখন নাম ছিল পিপিং, যেটা পিপিং থেকে পিকিং থেকে এখন বেইজিং, সেই শহরেতে একটা স্মরণ সভা হয়। একটা ছাত্র আন্দোলনের 20 বছর স্মরণে সভায় প্রধান বক্তা ছিলেন কমরেড মাও সেতুং। তিনি ছাত্রদের, যুবদের উদ্দেশ্য করে বলতে যেয়ে বলেছিলেন, ছাত্র যুব এটাকে বিভাজন করা খুব মুশকিল, বয়সের বিভাজন হয়, কিন্তু ছাত্র অবস্থাতেও যুব করতে পারে, আর যুবরা ছাত্র মানে ছাত্রত্ব ছেড়ে যুবতে বেশি কাজকর্ম করে। কিন্তু ব্যাখ্যা করতে যে বলেছিলেন 20th অ্যানিভার্সারি অফ মে 4 মুভমেন্টের, যে সমাজ পরিবর্তনের ক্ষেত্রে, রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তনের ক্ষেত্রে এই ছাত্র যুবদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এবং এই গুরুত্বপূর্ণ ভূমিকা তখনই ছাত্র যুবরা পালন করতে পারবে যখন কি হলো, আচ্ছা, যখন দেখা যাবে যে ছাত্র যুবরা শ্রমিক এবং কৃষকের স্বার্থকে নিজেদের স্বার্থের সঙ্গে জড়িয়ে নিয়ে চিন্তা ভাবনা করতে পারে, কাজকর্মে অগ্রসর হতে পারে। ততদিন পর্যন্ত ছাত্র যুবরা আন্দোলন সংগ্রামের সাথী হবে, বিপ্লবী কর্মকাণ্ডে যুক্ত থাকবে, যতদিন তাদের চারিত্রিক বৈশিষ্ট্যে শ্রমিক কৃষকের আদর্শটা সামনে থাকবে। যখন ওনার কথায় হচ্ছে, দে উইল রিমেইন রেভলিউশনারি till they move with the interest of workers and peasantry. So long they will be revolutionary, যখন থাকবে, if they do not uphold the তারা যদি তাদের সেই অবস্থান থেকে চ্যুত হয়, তাহলে তারা অবিপ্লবী হতে পারে, এমনকি প্রতি বিপ্লবী হতে পারে। খুব গুরুত্বপূর্ণ কথা। এই কথাটা আমি উল্লেখ করলাম এই জন্য যে ছাত্র যুব আন্দোলন নিশ্চয়ই ছাত্রদের স্বার্থ নিয়ে লড়বে, নিশ্চয়ই যুবদের স্বার্থ নিয়ে লড়বে, কিন্তু ছাত্র যুব আন্দোলনে যদি সেটা কোনো দৃষ্টিভঙ্গি পরিষ্কার না থাকে, তাহলে সেই আন্দোলনের ফসল কখনোই বামপন্থী আন্দোলন, পরিবর্তনকামী আন্দোলন তার দ্বারা লাভবান হবে না। তাই আজকের এই দুঃসময়, এখানে ছাত্রদের যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, যুবদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। কমরেড মলয় চ্যাটার্জি, সে আমার নিজের বন্ধুও ছিল, এবং তার যে কার্যকলাপ পালন করার সময় দেখেছি দৃষ্টিভঙ্গি, সেটা কিন্তু একেবারে সার্বিকভাবে সমাজ পরিবর্তনের লড়াইয়ের সঙ্গে যুক্ত থাকার দৃষ্টিভঙ্গি। এবং বিল্টু, সেও সমাজ পরিবর্তনের লড়াই চিন্তায়
সেও মশগুল ছিল। সেই জন্য এই সমাজ পরিবর্তনের লড়াইয়ের সঙ্গে যুক্ত এই মানে প্রজন্মের ফারাক প্রচণ্ড। মলয়ের সঙ্গে বিল্টুর প্রজন্মের ফারাক এ তো বিশাল। অর্থাৎ মানে আজ থেকে যখন এই সংগঠন হলো, তার সঙ্গে যে 67-এ সংগঠন হয়েছে 67 সালে, তেমন আজ থেকে 58 বছর আগে, 58 বছর আগে হয়েছে। এর মধ্যে কমরেড মলয় চলে গেছে, তার সঙ্গে বয়সজনিত কারণ, অসুস্থতা কারণ দুটোই আছে, কিন্তু বিল্টুর চলে যাওয়ার সময় ছিল না। মলয় চট্টোপাধ্যায় এবং সোমশুভ্রগুপ্তর স্মরণে আমাদের, আমি বলবো তাদের স্মৃতির প্রতি আমি শ্রদ্ধা জানাই। তাদের যে দৃষ্টিভঙ্গি কার্যকলাপ, কার্যকলাপের সঙ্গে মাও সেতুংয়ের যে বক্তব্য উল্লেখ করলাম তার যেরকম মিল আছে, এখানে কথা আছে যে এসএফআই গড়ে ওঠার সময় স্লোগান ছিল যে স্টাডি অ্যান্ড স্ট্রাগল। কথাগুলো উল্লেখ করা আছে, বিল্টু ওই কথা বলতো, স্টাডি স্ট্রাগল। আমি বলবো যে যেই দুই যুব সংগঠক, যুব নেতা, তার স্মরণে যিনি একেবারে যুব সংগঠন গড়ে ওঠার সময়কাল থেকে যুক্ত ছিলেন, যতদিন যুবতে থাকা যায়। আজকাল আবার থাকার ব্যাপারেতে আমার বিচারের কথাটা বলছি, অনেকে বয়স গোপন করে, যুব সংগঠনে থাকবার জন্য বয়সটা গোপন করে। কারণ আমার মনে আছে আমি এর এক্সিকিউটিভ কমিটি বোধহয় না, তোমাদের কি এক্সিকিউটিভ কমিটি, তো কি সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটির সদস্য আমি জন্মলগ্ন থেকে ছিলাম এই যুব ডিওয়াইএফআই। তা যখন কনফারেন্সটা কোচবিহারে হচ্ছে, রাজবাড়িতেই হয়েছিল, ওখানে হলে, মানে এটা জায়গাটা, সামনের জায়গাটাতে প্যান্ডেল করে, তো সেখানে আমাকে কমিটিতে রাখা হয়েছে, মানে রাখা হবে ঠিক হয়েছে। আমি তখন ছিলাম না, তা আমি শুনতে পেয়ে বললাম, দীনেশ দা আমি থাকবো না। কেন? আরে এরপরে যখন কনফারেন্স হবে তখন আমি তো 40 হয়ে যাবে আমার, এর পরের কনফারেন্সের আগেই আমার 40 হয়ে যাবে, সেই জন্য আমার থাকা উচিত না। কিন্তু আমি দেখেছি অনেকে বয়সটা ভাঁড়িয়ে থাকার চিন্তা করে, এটা আমি জানি না আপনাদের অভিজ্ঞতা হয়েছে কিনা। কারণ অতীতে আমি যখন ছাত্র যুব সংগঠনের সঙ্গে যুক্ত ছিলাম তখন এই অভিযোগ আমার শুনতে হয়েছে, আচ্ছা অমুককে আপনারা সম্পাদক করলেন, তার বয়স এখন কত? আগে তো ছিল 42, এখন তো 40 হয়েছে, তার বয়স তো 42-এর উপরে হয়ে গেছে, তাকে আপনারা সম্পাদক করলেন, এরকম অভিযোগ এসছে। আমি বলছি এটা হয় কেন? যে লক্ষ্য, যে আদর্শ, সেই লক্ষ্য আদর্শ থেকে ভ্রষ্ট হলে পরেতেই এই ধরনের ঘটনা ঘটতে পারে। সেই জন্য কথাটা উল্লেখ করলাম যে আমাদের দৃঢ়ভাবে সমাজ বিপ্লব, সমাজ পরিবর্তন, তার রাজনৈতিক দর্শনের সঙ্গে যুক্ত থেকেই যুব সংগঠন করা উচিত। সেই যুব সংগঠন করতে যেয়ে অবশ্যই গরিব মানুষের, ধরুন আগে আমাদের বস্তি সংগঠন সেভাবে ছিল না, কলকাতায় ছিল বস্তি ফেডারেশন, কলকাতায় শুধু, রাজ্যব্যাপী বস্তি সংগঠন ছিল না, অথচ বস্তি সংগঠনের গুরুত্ব সাংঘাতিক। তো বস্তির মানুষকে সংগঠিত করার ক্ষেত্রে যুবদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। যেমন শ্রমজীবী মানুষকে যে কোনো
অঞ্চলের শ্রমজীবী মানুষকে, সেখানে তো যুবরা বাস করে, তাদের সংগঠিত করার প্রয়োজন আছে। স্বাভাবিকভাবে যে লক্ষ্য উদ্দেশ্য, অর্থাৎ লিখবো আমি গণতন্ত্র আর সমাজতন্ত্র, আর কি স্বাধীনতা, গণতন্ত্র, সমাজতন্ত্র আমি লিখব। এমব্লেম, তার যে মর্মবস্তু, তদনুযায়ী আমার কার্যকলাপে আমি তার প্রতিফলন ঘটাবো না। এই দুটো জিনিস কখনোই চলা উচিত না। এই দুটো জিনিসে চলার মতো করে কমরেড মলয় চট্টোপাধ্যায়, কমরেড সোমশুভ্রগুপ্ত চলতেন না। তাই তাদের স্মরণসভায় আমাদের শপথ নেওয়া উচিত, আমরা আমাদের যা করণীয় কাজ সেই কাজ সম্পন্ন করব। ওই যে অর্ণব বলছিল তার অভিজ্ঞতার ভিত্তিতে সোমশুভ্রের কথা, আমি বলতে পারি মলয় চট্টোপাধ্যায়ের তার কিছু কথা, আমার তো নিজের মনে হতো যে আমি সর্বক্ষণে কর্মী হিসেবে কাজ করব না। মলয় যে কষ্ট করেছে সে বলা কমান নয়। মলয় চট্টোপাধ্যায়, হরিনারায়ণ অধিকারী যেরকম কষ্ট করত আদর্শের প্রতি অবিচল থাকার জন্যই এই কষ্টটা তাদের করতে হয়েছে। গায়ে হাওয়া দিয়ে তারা কাজ করেননি। তাই কষ্টসাধ্য কাজ হলেও করবার জন্য, সম্পন্ন করার জন্য শপথ গ্রহণ করব। এবং সমাজ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আন্দোলনের মধ্য থেকেই জন্ম হয়েছে যুব আন্দোলন, ছাত্র আন্দোলন, সংগঠিত ছাত্র আন্দোলন, সংগঠিত যুব আন্দোলন সারা পৃথিবীতে গড়ে উঠেছে সাম্রাজ্যবাদ বিরোধিতা, আধিপত্যবাদের বিরুদ্ধতা করে। তাই সেই লক্ষ্যে পথ চলার জন্য শপথ গ্রহণ করাই হবে আজকের দিনে, অর্থাৎ স্মরণসভায় দাঁড়িয়ে শপথ নেওয়া। এই কথা বলে আপনাদের সবাইকে অভিনন্দন জানিয়ে, আপনাদের আগামী দিনে আপনারা ইতিহাস রচনা করার মতো কাজ করতে পারবেন ভরসা রেখে আমি আমার কথা শেষ করছি। কমরেড মলয় চট্টোপাধ্যায়, লাল সেলাম। কমরেড সোমশুভ্রগুপ্ত, লাল সেলাম। আমাদের সংগঠনের প্রাক্তন দুজনের প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করে, পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এবং তারা যে পথে সংগঠন পরিচালনা করেছিলেন তার থেকে শিক্ষা নিয়ে আগামী দিনের সংগঠন পরিচালনার অঙ্গীকার করে আজকের স্মরণ সভার কাজ আমরা এখানেই শেষ করছি।